প্রকৃতি আমাদের প্রতিনিয়ত সতর্ক করে চলেছে। পরিবেশ বা ইকোসিস্টেমের ওপর যখন চাপ পড়ে, তখন তার প্রভাব আমাদের জীবনের ওপরেও পড়ে। আমাদের করণীয় কি? এর কিছু উত্তর লুকিয়ে রয়েছে ঐতিহ্যে, আর কিছু নতুন প্রযুক্তিতে। আমরা দেখব কিভাবে এই দুইয়ে মিলেই মানুষ বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। নমস্কার, দেখছেন ইকো ইন্ডিয়া, আপনাদের সঙ্গে আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে তামিলনাড়ুর পশুপালকদের কথা, যাঁরা চারণভূমিতে গোবর থেকে তৈরি করছেন প্রাকৃতিক সার আর নবায়নযোগ্য শক্তি। আরও থাকছে পোলাচির নারকেল বাগানের কথা, যা পোকা আর তাপের আক্রমণে জর্জরিত। চাষিরা খুঁজছেন জৈব সমাধান, ফিরিয়ে আনছেন মাটির স্বাস্থ্য। ঋতু পরিবর্তনের সঙ্গে তালে তাল মিলিয়ে পশুর পালকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন ভারতীয় পশুপালকেরা, যার মধ্যে দিয়ে তারা যুগের পর যুগ ধরে তৃণভূমি বাঁচিয়ে রেখেছেন। কিন্তু এখন জলবায়ু পরিবর্তন আর নগরায়নের প্রভাবে এই তৃণভূমি বদলে যাচ্ছে, আর কোণঠাসা হয়ে পড়েছেন এই প্রকৃতির রক্ষকরা। কিন্তু তবুও কোনো কোনো সম্প্রদায় এই পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। তামিলনাড়ুর বিতর্কিত জালিকাট্টু উৎসবেই পুলিকুলাম ষাঁড়ের আসল পরিচয়। পুরস্কার জিততে চাইলে যুবকদের এই ষাঁড় যতক্ষণ সম্ভব জাপটে ধরে থাকতে হবে। এরা একসময় গ্রামীণ কৃষি নির্ভর অর্থনীতির কেন্দ্রে ছিল। মালবহনের কাজেই মূলত এদের ব্যবহার করা হতো, কিন্তু আধুনিক চাষাবাদ আর যন্ত্রপাতির দাপটে এদের চাহিদা কমেছে। তার সাথে এই দেশি ষাঁড় পালনের সংশ্লিষ্ট ইকোলজিও বিপদে পড়েছে। আমরা যেখানেই যাই সেখানেই সমস্যা। সার্বজনীন জমিতে গবাদি পশু চড়াতে বা জনসাধারণের পুকুরের জল ব্যবহার করতে আমাদের বারণ করা হয়। ওরা বলে এতে মাছ মরে যাবে, কিন্তু এই 1000 গবাদি পশু নিয়ে আমরা কোথায় যাব? এই লড়াইয়ের শেষ নেই। বদমেজাজি হিসেবে বদনাম থাকলেও মানুষ বিরক্ত না করলে বেশিরভাগ পুলিকুলাম ষাঁড়ই শান্তিপ্রিয়। কিন্তু এদের জন্য প্রচুর ঘাসওয়ালা খোলা মাঠ দরকার, যা পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতি 47 বছর বয়সী কম্পিউটার সায়েন্সের অধ্যাপক পি কাবিলানকে তরুভাম সংস্থা তৈরির মাধ্যমে পশুপালকদের পাশে দাঁড়াতে সাহায্য করছে। তামিল ভাষায় এর অর্থ গোয়ালঘর। কারণ இன்னைக்கு இருக்க নবীন வளர்ச்சி, அது போக வளர்ச்சியில போக்குவரத்துக்கான சாலைகள் বড় রাস্তাঘাট পেরিয়ে যাওয়ায় পশুপালকদের পুরানো যাতায়াতের পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে। பயணம் வந்து উন্নয়নের নামে সরকার চারণভূমি নিয়ে নেওয়ায় পশু চালানোর জায়গা কমে গেছে। தடைபட ஆரம்பிச்சது। அதுபோக மேய்ச்சல் நிலங்களும் அரசினுடைய பல்வேறு வளர்ச்சி பாதைகளுக்காக তার উপর রিয়েল এস্টেট কোম্পানিগুলো সেই সব পথ বন্ধ করে দিচ্ছে, যেখান দিয়ে গবাদি পশুরা বংশ পরম্পরায় যাতায়াত করে আসছে। அதனால மாடுகளினுடைய பாதை எல்லாமே தடைபட ஆரம்பிச்சது। এক স্থানীয় কৃষকের জমিতে কুমার ও তার স্ত্রী রাতে থাকার ব্যবস্থা করছেন। দিনের শেষ আলোয় ষাঁড়গুলোকে একসাথে জড়ো করেন কুমার। এরা সারা রাত এখানে থাকবে। ভোরের মধ্যে মাটিতে পড়বে তাজা গোবরের আস্তরণ। কৃষক ও পশুপালকদের এই সহযোগিতা একদিকে জীবিকা বাঁচায়, অন্যদিকে খেতে সরাসরি পৌঁছে দেয় তাজা জৈব সার। তামিল ভাষায় এই প্রথার নাম কিডাই। জৈব ফসলের ক্রমবর্ধমান চাহিদাই এখন ডক্টর কাবিলান ও কুমারের মতো পশুপালকদের আশার আলো। শ্বেতপতির মতো জৈব চাষিরা বলছেন এর ফল হাতে নাতে মিলছে। அப்படி கிடை அமர்த்தி நீங்க வேளாண்மை நடத்தும் போது কিডাই அந்த পদ্ধতিতে வயல்ல চাষ করলে வேற জমিতে আর எந்த বাড়তি কোনো இடுபொருளும் வேற উপকরণ বা இயற்கை প্রাকৃতিক সার இடுபொருள் দিতে হয় না। எதுக்குமே এটা எக்ஸஸா আমরা நீங்க নিজেরাই கொடுக்கவே দেখেছি। தேவையில்லை. தில்லைநாயகம் வயல் வந்து ஒரு மிகச்சிறந்த உதாரணம். 2 তিল্লাইনায়া வருடங்களுக்கு গাম முன்னாடி ধানের வரையும் এই கிடை জমিটা கொடுத்தது তার கிடையாது. সেরা উদাহরণ। 2 இப்ப বছর கூட আগে வந்து পর্যন্ত பாத்தீங்கன்னா এই கிடை কৃষক அமைக்கிறதுக்கு কিডাই இங்க ব্যবহার வாய்ப்பு করতেন। இல்லை. এখন அதனால তিনি এখানে 9 গাড়ি গোবর দিয়েছেন। ஒரு 9 வண்டி மாட்டு சாணம் শুধু இதுல এটুকুই போட்டிருக்காரு. এই জমির সার அது হিসেবে কাজ করছে। மட்டும்தான் இதுக்கான உரம்। ডক্টর কাবিলানের তরুভাম সংস্থা পশুপালকদের সাথে কৃষকদের যোগাযোগ করিয়ে দেয়। কৃষকরা জৈব সারের বিনিময়ে টাকা দেন। এরপর পরিবেশ বান্ধব জ্বালানি সংস্থা বা দক্ষিণ ভারতের অন্য কৃষকদের কাছে বাড়তি গোবর বিক্রি করা হয়। পরিবেশ বান্ধব জ্বালানি সংস্থা তাদের বায়ো সিএনজি কারখানায় এটি সফলভাবে ব্যবহার করেছে। তার এমনকি এটি মালদ্বীপে রপ্তানি করার কথাও ভেবেছে। এমন উন্নতি দেখলে পশুপালকরা কিছুতেই আর গবাদি পশুপালন ছাড়বেন না। রাষ্ট্রপুঞ্জ 2026 সালকে আন্তর্জাতিক চারণভূমি ও পশুপালক বর্ষ ঘোষণা করেছে। তামিলনাড়ুতে এই উপলক্ষে শুরু হয়েছে গ্রাস গার্ডস নামের এক নতুন উদ্যোগ।
200 জন স্বেচ্ছাসেবী তরুভামের সাথে মিলে পশুপালকদের পাশে থেকে চারণভূমি রক্ষার কাজ করছেন। இங்கே மரங்கள் அழிக்கிறது மட்டுமே காடுகள் டிஃபாரஸ்டேஷன் ஆயிராது. இங்க শুধু இருக்கக்கூடிய গাছ புல்வெளிகளை কাটাই বন নিধন அழிக்கிறதும் নয়, டிஃபாரஸ்டேஷன் தான். அந்த এই ঘাস காடுகள்ல জমি இருக்கக்கூடிய ধ্বংস சிறு করাও சிறு বন নিধন। வண்டிடங்கள்ல இருந்து এই বুনো பெரும் ঘাস பெரும் பறவைகள் মৌমাছি வரைக்குமே থেকে বড় புற்கள்ல পাখি கூடு கட்டி পর্যন্ত வாழக்கூடிய সব பறவைகளை ধরনের நம்மள எத்தனை প্রাণীর பேருக்கு আশ্রয়। தெரியும்னு தெரியல. কত রকমের புள்ளினங்களே প্রাণী যে এই அழிஞ்சிருச்சு ঘাসের அப்படின்னா মধ্যে அதெல்லாம் বাসা எங்க বাঁধে। போகும் அப்படின்றது போக இந்த பறவைகளை চারণভূমি நம்பி হারিয়ে மட்டுமே গেলে তারা কোথায় இருக்கிறதுல যাবে? சிறு சிறு শুধু விலங்குகள் পোকামাকড় বা পাখি নয়, শিয়ালের মতো ছোট சிறு প্রাণীরাও এই நரிகள் கூட ঘাসের இந்த উপর புல்வெளிகள் নির্ভরশীল। நம்பி தான். ஏன் কারণ புல்வெளிகள் এখানে நம்பி இருக்கு அப்படின்னா இதுல ইঁদুর எலிகள் ঘুরে மேயும் அந்த বেড়ায়, எலிகளை আর ছোট வேட்டையாடுற சிறு শিয়ালরা நரிகள் তাদের வரும். শিকার করতে சிறு আসে। நரிலாம் எங்க இருக்குன்னு தெரியல. குள்ள நரி நம்ம பதிவு பண்ணுவோம். গোটা বিশ্ব যখন পশুপালক বর্ষ পালন করছে, তখন তামিলনাড়ুর পশুপালকরা এই অনিশ্চিত সময় নতুন পথ তৈরি করছেন। নিজেদের জীবিকা ও চারণভূমি বাঁচাতে একজোট হয়ে তারা এখনো স্বপ্ন দেখছেন, আর এই দ্রুত বদলাতে থাকা পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচার লড়াই লড়ছেন। কেবলমাত্র বিস্তৃত প্রকৃতি নয়, ভারতে বাগান ভিত্তিক কৃষিও ধুঁকছে। শুধুমাত্র গত অর্থবর্ষেই ভারত প্রায় 4,300 কোটি টাকার নারকেল এবং নারকেলজাত পণ্য রপ্তানি করেছে, অর্থাৎ তেল বা দুধ। নারকেলের আঁশ থেকে তৈরি পণ্য এনেছে প্রায় একই পরিমাণ অর্থ, অর্থাৎ বিরাট ব্যবসা। কেবলমাত্র নারকেলের ওপরেই ভিত্তি করে রয়েছে ভারতে অনেক সম্প্রদায়ের জীবিকা। কিন্তু ভারতে নারকেলের রাজধানী অর্থাৎ তামিলনাড়ুর পোল্লাচি জলবায়ু পরিবর্তনের কারণে বিপদের মুখে। সেখানে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং অনিয়মিত বৃষ্টির মতো সমস্যার কারণে বিপদের মুখে চাষিরা, কিন্তু তারা হাল ছেড়ে দেননি, তারা খুঁজছেন সমাধান। উৎসব হোক বা রোজকার খাবার, পাতে নারকেল থাকবেই, কিন্তু আজ এই নারকেলই যেন এক বিলাসী পণ্যে পরিণত হয়েছে। দাদা, একটা নারকেলের দাম কত? আজকে 1 কিলো 70 টাকা। গত বছর কত ছিল? কিলো প্রতি 40 টাকা দাম ছিল। সোনার মতো এই দামও বাড়ছে। পোল্লাচির প্রতিটি পরিবার নারকেলের উপর নির্ভরশীল, কিন্তু আজ এই গাছগুলো শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এই অবস্থা কিভাবে হলো সেটা জানতেই আমি পোল্লাচির নারকেল বাগানে গিয়েছিলাম। পোল্লাচিকে দেখলে মনে হয় তা যেন তামিল সিনেমার পর্দা থেকে উঠে এসেছে। সারি সারি নারকেল গাছ আর এক অন্তহীন সবুজ প্রান্তর। এটি তামিলনাড়ুর নারকেল অর্থনীতির মূল চালিকা শক্তিও বটে। রাজ্যের নারকেল উৎপাদনের প্রায় 1/3 কেবল পোল্লাচি থেকে আসে, যা হাজার হাজার কৃষক, ব্যবসায়ী, তেল কল এবং পরিবহন কর্মীদের অন্ন যোগায়। কয়েক দশক ধরে এখানকার নারকেল সারা ভারতে ও বিদেশের বাজারে পাড়ি দিয়ে একে দেশের অঘোষিত নারকেল রাজধানী করে তুলেছে। আমাদের এই সফরে এক রূঢ় বাস্তবতা ধরা পড়ল। সতেজ সবুজ পাতাগুলো মরে যাচ্ছে, অনেক গাছে একটাও নারকেল নেই। পোল্লাচিতে আমরা যখন মুত্তুকুমারের বাগানে গেলাম, তখন সবেমাত্র তিনি নারকেল পাড়ছিলেন। এই বাগানের অর্ধেকের বেশি গাছে কোনো ফল নেই, আর অনেক পাতার গায়ে এমন কালো দাগ। ব্যাপারটা কি? இந்த மரத்துல সাদা பாத்தீங்கன்னா, মাছির উপদ্রবে এই হাল। பூச்சியோட தாக்குதல் সাধারণত এই அதிகம். গাছগুলো অন্তত பூச்சியோட 30 தாக்குதல் বছর அதிகமா বাঁচে, இருந்தா இந்த மாதிரி কিন্তু காய்கறி 10 বছরের আগে এগুলো সব মরে গেছে। பூச்சி কেরালা রুটওয়েল্ট বা শেকড় পচা রোগ এবং সাদা মাছির কারণে গত 5 বছরে পোল্লাচিতে 30% ফলন কমে গেছে। বৃষ্টির খামখেয়ালিপনা, বাড়তে থাকা তাপমাত্রা আর মনুষ্য সৃষ্ট জলবায়ু পরিবর্তন এই দুটি রোগ ছড়ানোর উপযুক্ত পরিবেশ তৈরি করে কৃষকদের বিপদে ফেলছে। এখন আমরা এমন একজনের সাথে দেখা করব যাকে এই এলাকার মানুষ নারকেল পদ্মনাভন বলে ডাকেন। তার বাগানও নারকেলের এই ক্যান্সারে আক্রান্ত। তার মতে রোগটা এখন প্রথম পর্যায়ে আছে, তাই তিনি মরিয়া। এর প্রতিকার খুঁজতেই হবে। তিনি পোল্লাচি এবং প্রতিবেশী রাজ্য কেরালার কৃষকদের সাথে কথা বলে সমাধান খোঁজার চেষ্টা করছেন। তাহলে উৎপাদনে এর প্রভাব কি? পোল্লাচি একসময় নারকেল ও নারকেল চাষিদের জন্য স্বর্গরাজ্য ছিল, কিন্তু এখন আমাদের গাছগুলো পরের প্রজন্ম পর্যন্ত টিকবে কিনা আমরা সেটাও জানি না। একসময় আমরা প্রতি 2 মাসে প্রায় 30,000 নারকেল পাড়তাম, আজ সেটা মাত্র 2 থেকে 3,000 দাঁড়িয়েছে। পোল্লাচি থেকে আগে 100 লরি নারকেল যেত, যার ফলে তামিলনাড়ু, কেরালা আর অন্ধ্রপ্রদেশের কৃষকদের প্রায় 300 কোটি টাকার ব্যবসা হতো। এখন সেই লরি কমে মাত্র 20-তে ঠেকেছে। কিছু কৃষককে বাধ্য হয়ে অন্য পথ নিতে হয়েছে। স্বেচ্ছায় নয়, নিছকই টিকে থাকার জন্য এই সিদ্ধান্ত।
আচ্ছা, এই পলিহাউস সম্পর্কে কিছু বলুন। আমরা 3 প্রজন্মের নারকেল চাষি, কিন্তু আমাদের মাটি রাসায়নিক সারে ভরে গিয়েছে, গাছগুলো মরছে। তবুও আমরা চাষাবাদ ছাড়তে চাই না, তাই আমি এই বিকল্প পথ বেছে নিয়েছি। এখানে আমরা ইংলিশ শসা চাষ করছি। আমি অনেককে চিনি যারা টমেটো বা অর্কিড চাষ করছেন। আমাদের 10 একর নারকেল বাগানের 1 একরে এখন এই পলি হাউস তৈরি হয়েছে। গত বছর 2বার ফসল তুলে আমাদের প্রায় 5 লাখ টাকা রোজগার হয়েছে। খুব শিগগিরই হয়তো এই সাদা ত্রিপলগুলো সব গাছের জায়গা নিয়ে নেবে। অনেক কৃষকই আজ অসহায়। ফলন কমলে আয়ও কমে যায়। দৈনন্দিন জীবনেও টান পড়ছে। সংসারের খরচ, বাচ্চাদের পড়াশোনা, এমনকি পুষ্টিকর খাবারেও কাটছাঁট করতে হচ্ছে। কৃষকদের জন্য এই এক চরম সংকটের মুহূর্ত। আমাদের যাত্রাপথেও তা বেশ স্পষ্ট হয়ে উঠেছিল। ডান দিকের এই সতেজ নারকেল গাছগুলো দেখুন, বাঁদিকটাও একসময় এমনই ছিল, কিন্তু এখন নারকেল না হওয়ায় কিছু কৃষক রিয়েল এস্টেট নির্মাতাদের কাছে জমি বেচে দিয়েছেন। এমন চলতে থাকলে আমাদের সব নারকেল বাগানও একদিন নির্মাণের প্লট হয়ে যাবে। এটি আসলে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার একটা গল্প। গাছ ফলন দেওয়া বন্ধ করে দিলে কৃষকরা নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলেন। নারকেল দিয়ে নয়, বরং তাদের কাছে বংশ পরম্পরায় থাকা জমির একটা অংশ তারা ছেড়ে দিলেন। এটা কেবল একটা ফলের গল্প নয়, এটা সেই সব মানুষেরও গল্প যারা এর ওপর নির্ভরশীল। রাঁধুনি, বিক্রেতা, শ্রমিক, রপ্তানিকারক আর ঘরে থাকা পরিবারের। আমি এখন চিরাচরিত দক্ষিণ ভারতীয় খাবার খাচ্ছি। আমি আপনাদের বলছি এই কলাপাতায় কতটা নারকেল রয়েছে। এটা সাম্বার আর 5 মিশালি তরকারি, যাতে নারকেল বাটা দেওয়া হয়েছে। এটা বিনসের তরকারি, যার উপর কুচি কুচি নারকেল ছড়ানো। আর এটা হলো পোল্লাচি ঘরানার মুরগির মাংস, যার মধ্যে নারকেলের টুকরো আছে। বোঝাই যাচ্ছে প্রতিটা খাবারে নারকেল কিভাবে জড়িয়ে আছে। একটা নারকেলকে ঘিরেই অনেকে বেঁচে থাকে। নারকেলের ফলন কমে গেলে তা শুধু চাষের সংকট থাকে না। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এটা আমাদের খাদ্য সুরক্ষার ওপর এক বড় আঘাত। ব্যবসায়ীরা ইতিমধ্যেই এর আঁচ পেতে শুরু করেছেন। দাম বাড়ার কারণে রেস্তোরাঁগুলো আর নারকেলের ব্যবহার করতে পারছে না। তাদের অনেকেই তাই বিকল্প হিসেবে পোনাকু ব্যবহার করছেন। এটি তেল বের করে নেওয়ার পর নারকেলের পড়ে থাকা অংশ। বিশেষজ্ঞদের মতে নারকেল গাছকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এই রোগের প্রাদুর্ভাব 1950-এর দশকে হাইব্রিড জাতের গাছ আনার পর থেকে শুরু হয়। খাদ্য সুরক্ষার সমস্যা মেটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু অতিরিক্ত রাসায়নিকের ব্যবহারে মাটি দুর্বল হয়ে পড়েছে এবং রোগ ছড়ানোর পথ আরও সহজ করে দিয়েছে। পোল্লাচির কৃষকরা ক্ষুব্ধ, তারা মরিয়া হয়ে উঠেছেন। এর কোনো সমাধান আছে কিনা তা জানতে আমরা পোল্লাচির জনপ্রতিনিধির সাথে দেখা করলাম। এই রোগ আমাদের বাগান আর কৃষকদের শেষ করে দিচ্ছে, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই। চোখের সামনে ক্ষতি দেখা গেলেও জলবায়ু পরিবর্তনকে কেউ আমল দিচ্ছে না। আমি কেন্দ্র আর রাজ্য 2 সরকারের কাছে আপিল করেছি, কিন্তু অবস্থার কোনো বদল হয়নি। কেরালার সেন্ট্রাল প্লান্টেশন ক্রপ রিসার্চ ইনস্টিটিউট গত 3 বছর ধরে এর সমাধান খোঁজার চেষ্টা করছে। এদিকে তামিলনাড়ুর কৃষি বিশ্ববিদ্যালয়েও জলবায়ু পরিবর্তন এবং মাটির স্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা চালাচ্ছে। আলাইয়ার গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা এমন কয়েকটি হাইব্রিড জাত খুঁজে পেয়েছেন যেগুলি শেকড় পচা রোগ প্রতিরোধ করতে পারে। কিন্তু আপাতত এর কোনো সমাধান চোখে পড়ছে না, কোনো যৌথ উদ্যোগও নেই। কৃষকরা নিজেদের মধ্যেই তথ্য ভাগ করে নিচ্ছেন। এভাবে চললে 2030 সালের মধ্যেই পোল্লাচি হয়তো তার সব নারকেল গাছ হারাবে, আর তার সাথে মানুষের জীবিকা এবং নারকেলকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতিও হারিয়ে যাবে। দিদি, একটা নারকেলের দাম কত? 1 কিলো 80 টাকা। ও বাবা! বন্য প্রাণীর ওপর জলবায়ুর পরিবর্তন সহজে চোখে পড়ে না। পরিবেশের এই ক্ষতির পরিমাপ করা কঠিন, কারণ এই পরিবর্তন ঘটে অল্প অল্প করে, নিঃশব্দে, অদৃশ্যে। কিন্তু উষ্ণ হতে থাকা পৃথিবীর সঙ্গে কিভাবে খাপ খাইয়ে নিচ্ছে এই প্রাণীরা এবং প্রকৃতি, আর তা শনাক্ত করা সংরক্ষণের জন্য কেন জরুরি? জার্মানির গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই সূক্ষ্ম পরিবর্তনগুলো আগে ভাগেই শনাক্ত করছেন। জার্মানির জাতীয় উদ্যানগুলোতে কোন কোন প্রাণী থাকে, তাদের সংখ্যা কিভাবে বাড়ছে,
আর দেশ জুড়ে সযত্নে রক্ষা করা এই এলাকাগুলোর উপর জলবায়ু পরিবর্তনের কী প্রভাব পড়ছে এসব প্রশ্নের উত্তর পেতে গবেষকদের প্রচুর তথ্যের প্রয়োজন। এত মানুষকে মাঠে পাঠানোর মতো যথেষ্ট সামর্থ্য নেই। শুধু ছবি বাছাইয়ের জন্যই আমার মতো অন্তত 20 জনের দরকার হতো। ঠিক এই জায়গাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কাজে আসতে পারে। ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়ের মার্কো হিউরিক একটি এআই চালিত নজরদারি ব্যবস্থা তৈরির কাজে যুক্ত। জার্মানির প্রায় 13টি জাতীয় উদ্যান এই প্রকল্পে অংশ নিচ্ছে। উত্তরের ওয়াডেনজে থেকে শুরু করে পশ্চিমের আইফেল, পূর্বে ওডার উপত্যকা এবং দক্ষিণের বাভেরিয়ান ফরেস্ট এর অন্তর্গত। 1000-এরও বেশি ক্যামেরার ছবির পাশাপাশি শয় শয় শব্দ এবং জলবায়ুর তথ্য খতিয়ে রাখা হচ্ছে। মার্কো হিউরিক এবং তার সহকর্মী ইজাবেল জর্জিক বাভেরিয়ান ফরেস্ট জাতীয় উদ্যানের লুকানো ক্যামেরাগুলো পরীক্ষা করে দেখছেন। এখানে মূলত লাল হরিণ আর রো হরিণ থাকে, আর আমরা লাল হরিণ এবং বুনো শুয়োরই বেশি দেখি। বন বিড়াল বা নেকড়ে খুব একটা দেখা যায় না, তবে অনেক সময় ক্যামেরার সামনে পাখি এসে বসলে তার নড়াচড়াতেও ক্যামেরা চালু হয়ে যায়। এখানকার প্রাণীরা নিজেদের মতো বেশ শান্তিতেই থাকে। প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য 50 বছরেরও বেশি আগে এই উদ্যান তৈরি হয়েছিল। এখানে গাছ কাটা, বড়সড় চাষাবাদ বা রাস্তা তৈরির মতো কাজের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। শুধু গণনা নয়, দীর্ঘমেয়াদী নজরদারি চালানো আমাদের উদ্দেশ্য। বিশ্বজুড়ে আবহাওয়া বদলের সাথে সাথে যেমন গরমকালে বেশি গরম আর শীতে কম বরফ পড়লে তা এখানকার বাস্তুতন্ত্র এবং প্রাণীদের উপর কী প্রভাব ফেলে সেটাই আমরা দেখতে চাই। জলবায়ু পরিবর্তন এই জাতীয় উদ্যানগুলোতেও প্রভাব ফেলছে। এই তথ্য থেকে গবেষকেরা বুঝতে চান কোন প্রাণী বা গাছপালা এই বদলের সাথে সবথেকে ভালোভাবে মানিয়ে নিতে পারছে। এজন্যই বারবার তাদের জঙ্গলে ছুটতে হয়। অফিসে ফেরার পর এআই এর কাজ শুরু হয়। নানা ধরনের অ্যালগরিদম ব্যবহার করা হয়। তথ্য সুরক্ষার খাতিরে যে ছবিগুলোতে মানুষ আছে, প্রথমেই সেগুলো ঝাপসা করে দেওয়া হয়। এরপর একটি প্রোগ্রাম প্রাণীর প্রজাতি চিনে নেয়, আর অন্যগুলো তাদের বয়স এবং লিঙ্গ নির্ধারণ করে। তবে এআই এর কাজে এখনও ভুল ত্রুটি থাকে, তাই মানুষকেই যাচাইয়ের কাজ করতে হয়। এআই মাঝে মাঝে ছবির ভেতরের প্রাণীদের দেখতে পায় না, তখন মানুষকেই তা খুঁজে বের করতে হয়। আবার কিছু বিরল প্রজাতির ক্ষেত্রে এআই কে শেখানোর মতো যথেষ্ট ছবি আমাদের কাছে থাকে না, তখন এআই সেগুলোকে আলাদা করে চিনতে পারে না। যেটুকু শেখানো হয়েছে এআই কেবল সেটুকুই চিহ্নিত করতে পারে। তবে এই কঠিন কাজের অনেকটাই প্রযুক্তির দৌলতে সহজ হয়ে যায়। এই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব হলেও বিষয়টা আলাদা হতো। পরিচালনা ও বিশ্লেষণের বদলে এখানে ঘন্টার পর ঘন্টা বসে শুধু ছবিই বাছতে হতো। এআই প্রকল্পের অংশ হিসেবে নতুন ধরনের শব্দ বিশ্লেষণ পদ্ধতিও পরীক্ষা করে দেখা হচ্ছে। এই শব্দ নজরদারি ব্যবস্থায় প্রাণীদের ডাক রেকর্ড করতে আধুনিক ডিজিটাল মাইক্রোফোন ব্যবহার করা হয়। এগুলো এমনকি আল্ট্রাসাউন্ডও ধরতে পারে। এর ফলে শুধু আওয়াজ শুনেই প্রাণীদের চিনে ফেলা যায়। গবেষকেরা আশা করছেন জাতীয় উদ্যানের এই প্রকল্প থেকে পাওয়া তথ্য ভবিষ্যতে প্রাণীদের স্বভাব ও পরিবেশের দীর্ঘমেয়াদী পরিবর্তনগুলোকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এআই এর নতুন কৌশলগুলো এই পরীক্ষায় বড় ভূমিকা নেবে, তবে বিশ্বজুড়ে ব্যবহার করতে হলে বিভিন্ন অঞ্চলের পরিবেশ অনুযায়ী একে উন্নত করতে হবে। আর যখন শিয়রের সমন, তখন প্রাণ রক্ষাকারী হয়ে উঠছে কিছু নতুন প্রযুক্তি। কেরালায় বর্ষার প্রকোপ বাড়ছে, আর তার জেরেই বিষাক্ত সাপ ঢুকে পড়ছে আবাসিক এলাকার দিকে। একটি প্রাণ রক্ষাকারী মোবাইল অ্যাপ মানুষ আর বন্যপ্রাণী দুইকেই রক্ষা করছে। ৭৮ বছরের রামানের এখনো 15 বছর আগেকার ঘটনা স্পষ্ট মনে আছে। মাঠে ঘাস কাটার সময় একটি সাপ তাকে কামড়েছিল। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পৌঁছানোর সঙ্গে সঙ্গে ব্যথা বাড়তে থাকে। তারা আমাকে একটা ইঞ্জেকশন দেয়, কিন্তু আমার পা কোমর পর্যন্ত ফুলে যায়। আমি হাঁটতে পারছিলাম না। আমরা কেরালার উত্তরে কাসারগোড়ে আছি। জলবায়ু পরিবর্তনের জন্য এখানে বর্ষা আগের চেয়ে বেশি তীব্র হয়েছে। বর্ষায় অনেক জায়গা
টানা কয়েকদিন ধরে জলে ডুবে থাকে। এতে শুধু মানুষ নয়, সাপেরাও বাসস্থান হারায়। এদের মধ্যে পৃথিবীর ভয়ঙ্করতম 4টি সাপ রয়েছে। এরা হলো কালাচ, চন্দ্রবোরা এবং ভারতীয় গোখরো, আর তাছাড়া বোরা। কেরালায় বছরের পর বছর সাপের কামড়ে বহু মানুষ মারা গিয়েছেন। শুধু 2019 সালেই 100-র বেশি প্রাণ হারিয়েছেন। 42 বছর বয়সী সন্তোষ একজন প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী। স্থানীয়রা যাতে নিজেরা বিপজ্জনক সাপ ধরার চেষ্টা না করেন সে বিষয়ে সতর্ক করলেন তিনি। വളരെ പിന്നെ ചെറിയ আকার যাই പാമ്പുകളുടെ হোক, വലിയ പാമ്പുകൾ বিষাক্ত അപ്പോൾ বা തിരിച്ചറിയാൻ বিষবিহীন সাপ ഭയങ്കര আলাদা করা പ്രശ്നമാണ്, বেশ কঠিন। ബുദ്ധിമുട്ടുണ്ട് പാമ്പുകൾ. কিছু সাপ দেখতে സിമിലർ ആയിട്ടുള്ള একদম ഒരുപാട് একরকম। പാമ്പുകളുണ്ട്. അപ്പോൾ ആ തെറ്റിദ്ധരിച്ച് ഇപ്പോൾ যেমন অনেকেই പെരുമ്പാമ്പിനെ চন্দ্রবোড়াকে অজগর ভেবে ভুল করেন। അണലി എന്ന് വിചാരിച്ച് പിടിക്കുന്ന ആൾക്കാരുണ്ട്, അണലീനെ പെരുമ്പാമ്പ് എന്ന് പറഞ്ഞ് പിടിക്കുന്ന ആൾക്കാരുണ്ട്. সেখানকার লোকজনকে রক্ষা করার দিকেও আমাকে লক্ষ্য রাখতে হয়। মানুষ আর সাপ দুজনেরই যেন কোনো ক্ষতি না হয় সেটা নিশ্চিত করতে হয়। সাপটাকে তাড়াতাড়ি জঙ্গলে ছেড়ে দিতে হয়। സ്കൂളിന്റെ ഈ ഏരിയയിൽ മൊത്തം কেরালার 3000-এরও বেশি সাপ উদ্ধারকারীদের একজন সন্তোষ। তারা স্বেচ্ছাসেবকদের একটি দল গড়ে তুলেছেন। এই দলের সদস্যরা যে কোনো জরুরি অবস্থায় সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, উদ্ধার এবং সংরক্ষণের জন্য কেরালা বন বিভাগ সর্প নামের একটি অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করা যায়। গত 5 বছরে এভাবে প্রায় 60,000 সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। প্রতিটি উদ্ধারের বিবরণ স্বেচ্ছাসেবকরা অ্যাপে লিখে রাখেন। গত কয়েকদিনে অনেকগুলো ডাক পেয়েছেন তারা। പിന്നെ ഈ മഴക്കാലത്ത് ഈ വെള്ളം ഒലിച്ചു വരുമ്പോൾ അതിൽ বর্ষাকালে অনেক জায়গায় বন্যার জলে ভেসে আসা অজগরের দেখা মেলে। গতকাল আমরা 4টে കൂടുതലായിട്ട് ফোন পেয়েছি। മഴക്കാലത്താണ് കൂടുതൽ ഈ সবগুলোই ছিল অজগর വെള്ളം নিয়ে। ഒഴുകി വരുമ്പോൾ വെള്ളത്തിന്റെ കൂടെയും പിന്നെ വെള്ളം ഈ മാളങ്ങളിലേക്കൊക്കെ বন্যার വെള്ളം জলে കയറുന്ന সাপেরা സമയത്ത് আশ্রয় പാമ്പുകൾ হারানোর কারণে উঁচু കുറച്ച് জায়গায় চলে വെള്ളം আসে, ഇല്ലാത്ത যে സ്ഥലങ്ങളിലേക്ക് কারণে വിറക് പുര, প্রায়ই നമ്മുടെ মানুষের বাড়ি വീടിന്റെ বা അകത്തേക്ക് জ্বালানির কাঠের അങ്ങനെയുള്ള স্তূপের ചാഞ്ഞു ഇരിക്കുന്ന কাছাকাছি দেখা സ്ഥലങ്ങളിലേക്ക് যায়। കയറി വരാൻ സാധ്യതയുണ്ട്. അങ്ങനെ കൂടുതലായിട്ട് ഈ സമയത്ത് റെസ്ക്യൂ ചെയ്യാറുണ്ട്. ভারতে সাপের 340-এরও বেশি প্রজাতি আছে। এর 1/3 বেশি কেরালায় বাস করে। 1972 সালে পাশ হওয়া বন্য প্রাণ সুরক্ষা আইনের আওতায় সাপও রয়েছে, কিন্তু মানুষের কর্মকাণ্ডের কারণে সাপেরা তাদের প্রাকৃতিক আশ্রয়স্থল হারিয়ে ফেলছে। ফলে সাপ আর মানুষের মুখোমুখি হওয়ার ঘটনা বেড়ে যাচ্ছে। ഒരു കാവുകളെയാണ് সর্প নামের দলটি সাপ নিয়ে একটা শিক্ষামূলক কর্মশালা আয়োজন করেছে। সাপ দেখলে মানুষের কি করা উচিত, গোখরো প্রতিশোধ নেয়, এই প্রচলিত বিশ্বাস কি আদৌ সত্যি? സന്തോഷം നമ്മുടെ പരിസരത്തിലുണ്ട് അവന്റെ ക്ലാസ് സന്തോഷം দেওয়া তথ্য আর നമുക്ക് সচেতনতার വായിച്ചിട്ടും ক্লাসের എല്ലാം ফলে അറിയുന്നത് കൊണ്ട് এই ভুল ধারণা പാമ്പിനെ চলে കുറിച്ചിട്ട് അങ്ങനെ গেছে। മുറുക്കം പാമ്പ് അത് അങ്ങനെ ഒരു തെറ്റിദ്ധാരണ ഒന്നും നമ്മുടെ മനസ്സിൽ ഇപ്പൊ വരലില്ല। এখন গোখরোর মতো പിന്നെ বিপজ্জনক সাপ দেখলে അങ്ങനെ উদ্ধার മുറുക്കം করার জন্য പാമ്പിനെ കണ്ടാൽ আমরা നമ്മൾ তখনই സന്തോഷിനെ വിളിച്ചിട്ട് সন্তোষকে ফোন അതിനെ করি। പിടിച്ച് കൊണ്ടുപോയിട്ട് സംരക്ഷിക്കുമായിരിക്കും। এরপর আরেকটি প্রশিক্ষণের দল যাত্রা করে। তারা বেকালের সরকারি ফিশারিজ উচ্চ মাধ্যমিক স্কুলে এসেছে। সাপ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তারা। সাপেরা ক্ষতিকর কীট পতঙ্গ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। পাখি আর অন্য শিকারী প্রাণীদের খাবার হিসেবেও এরা খাদ্য শৃঙ্খলে বড় ভূমিকা পালন করে। আগামী বছরগুলোতে মানুষ আর সাপের মুখোমুখি হওয়া নিশ্চিতভাবে বাড়বে, বিশেষ করে বর্ষাকালে, যখন সরীসৃপেরা নতুন আশ্রয় খুঁজতে বাধ্য হয়। কিন্তু স্বেচ্ছাসেবক দল সর্ব সংঘাতকে সহাবস্থানে পরিণত করছে। আজকের পর্ব এখানেই শেষ। আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক, করারও অনেক কিছু রয়েছে, কিন্তু হাতে সময় বড্ড কম। আজকের পর্বে আমরা শিখলাম যে পুরনো যা জানতাম আর নতুন যা শিখছি, এই দুটোকে মিলিয়েই আমাদের চলতে হবে। কেননা উত্তর যে কোনো একটা জায়গা থেকে কিন্তু মিলবে না। তাই অতীত বনাম ভবিষ্যৎ নয়, পুরনো আর নতুন এই দুইয়ের সংমিশ্রণেই আমাদেরকে সমাধান খুঁজে বের করতে হবে। এ নিয়ে আপনার কি মতামত, তা আমাদেরকেও লিখে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনার মতামত জানতে আগ্রহী। ইনস্টাগ্রামে DW এনভায়রনমেন্ট ফলো করতে ভুলবেন না, এবং আগামী সপ্তাহে ইকো ইন্ডিয়ার নতুন পর্বে আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই, কেননা সেখানে পরিবেশ সংক্রান্ত এমনই অনেক নতুন ভাবনার রসদ নিয়ে আমরাও হাজির থাকব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়। জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা। খামার থেকে বারান্দা, কীটনাশক মুক্ত, পুষ্টি সমৃদ্ধ, বংশ পরম্পরায় চাষ হওয়া জলবায়ু সহিষ্ণু উদ্ভিদের সন্ধান করি আমরা। কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।